শিক্ষার্থী, তোমরা আশা করি ভালো আছো সবাই। নতুন বছরের শুভেচ্ছা 5 দিন পরে, ঠিক আছে? হ্যাপি নিউ ইয়ার। গত বছরটা কি ছিল? 2024। আমরা ভালোই কাটাইছি বলা যায় না, অনেক দূর তো আমরা ছিল 24 সালে। আমরা 25 সাল আমরা শুরু করছি। তোমাদের ক্লাস হয়তো 2 দিন মিস হয়েছে, আমি ছুটিতে ছিলাম, ক্লাস দিতে পারি নাই। আমরা আজকে যে নতুন একটা অধ্যায় দেখব, অর্থনীতি প্রথম পত্রের 5ম অধ্যায়। অধ্যায়টা কি নাম? শ্রমবাজার। ইংলিশটা কি? লেবার মার্কেট। ইংলিশটা কি? লেবার মার্কেট। আমি লিখছি, দেখো, শ্রমবাজার লেবার মার্কেট। অধ্যায় হচ্ছে 5। তোমরা লেকচার প্রকাশনের একটা বই আছে নরোত্তম রায় স্যারের, আর অক্ষরপুত্র প্রকাশনের বই আছে তোমার সোহরাওয়ার্দী আর দিলারা। দুইজন মিলে বইটা লিখছে। আমরা 2টা বই সাধারণত ফলো করতেছি। তারপরে আরো বই আছে, রঞ্জিত কুমার নাথ স্যারের বই আছে, তারপরে দিদারুল জামাল স্যারের বই আছে। কিন্তু আমরা মূলত 2টা বইকে ফলো করে বা 2টা বইকে আমরা অনুসরণ করছি, করে আমরা পড়াশোনা করছি। তা আশা করি সবাই ভালো আছো। আর দেখো, শীত কিন্তু চলে গেছে, শীত নাই বললেই চলে, ঠিক আছে? আমি যে এই ব্লেজার পরে আছি, গরম লাগতেছে। তোমরা কিন্তু দেখো সিম্পল একটা ড্রেস পরে আসছো, এটা ভালোই লাগতেছে। আচ্ছা, চলো দেখি আমরা একটু একে একে দেখি। আমরা প্রথমেই দেখবো শ্রম কাকে বলে। উৎপাদনের কয়টা উপাদান করছিলাম মনে আছে? 4টা উপাদান। উৎপাদনের 4টা উপাদানের মধ্যে প্রথমটা ছিল ভূমি। 2 নাম্বার যে উপাদানটা ছিল শ্রম। তাহলে উৎপাদনের 2 নাম্বার যে উপাদানটা, এটাই হচ্ছে শ্রম। শ্রম যে দেশের যত বেশি উন্নত, শ্রম যত যে দেশের দক্ষ, ওই দেশের অর্থনীতি কিন্তু তত উন্নত। তার মানে শ্রমের উন্নতির উপরে নির্ভর করে একটা দেশের অর্থনৈতিক উন্নতি। তাহলে এই সেই শ্রমের সংজ্ঞাটা আমরা দেখব। শ্রম আসলে কাকে বলে? বলো তো, কি একজন বলো তো দেখি, শ্রম কাকে বলে? বলো দেখি একজন বলো। শারীরিক পরিশ্রমকে বোঝায়, মানসিক পরিশ্রমকে বোঝায়, শুধু শারীরিক। আচ্ছা, তাহলে তোমাদের কথায় যেটা আমি বুঝলাম যে স্যার শারীরিক, একজন বলছেন যে শারীরিক পরিশ্রম, আরেকজন বলছেন যে শারীরিক মানসিক দুইটাই পরিশ্রম। তার মানে আমরা একটু বলতে পারি যে পরিশ্রমের যে পারিশ্রমিক, তাকে আমরা আসলে বলবো না, পরিশ্রমের পারিশ্রমিক হবে মজুরি। মজুরি পাওয়ার জন্য যে কাজটা করতে হয়, তাকে আমরা বলবো শ্রম। তাহলে শ্রম শারীরিকও হয়, আবার মানসিকও হয়, ঠিক আছে? শ্রম কি হয়? শারীরিকও হয়, মানসিক হয়। এখন এই শ্রমের সাথে কিন্তু অনেকটা প্রযুক্তি বিজ্ঞান জড়িত হয়ে কি করে শ্রমটাকে আরো বেগবান করে, শ্রমটাকে দক্ষ করে। এতে করে কিন্তু একজন শ্রমিক নরমালি স্বাভাবিকভাবে যে কাজ করতে পারে, তার চেয়ে কিন্তু বেশি কাজ করতে পারে এবং উৎপাদন করতে পারে। শ্রম তো তখনই দরকার, উৎপাদন সেক্টরে দরকার, তাই না কথাটা? বস্তুগত কোনো কিছু উৎপাদনের জন্য যে পরিশ্রমটা আমরা করে থাকি, তাকে আসলে আমরা শ্রমটা বলবো, ঠিক আছে? এখন আমরা প্রথম যে কাজটা করব, আমরা শ্রমের সংজ্ঞাটা আমরা আলোচনা করছি, দেখছি। আমরা শুধু একটু দেখি, মানুষের বলছে শারীরিক মানসিক পরিশ্রম যার বিনিময়ে অর্থ উপার্জন হয়, তাকে অর্থনৈতিক শ্রম বলে। কি বলছে? বলছে যে শারীরিক মানসিক পরিশ্রম যার বিনিময়ে অর্থ উপার্জন হয়। অর্থ যদি উপার্জন না হয়, তাহলে কিন্তু শ্রম হবে না, ঠিক আছে? তুমি পুকুরে বৈশা 2টা গর্ত করে, এক গর্ত থেকে আরেক গর্তে তুমি পানি দিলা, সারাদিন খেললা, কোনো কি হইল না, অর্থ দিল না কেউ, তাহলে কিন্তু এটা শ্রম হবে না। কিন্তু পুকুর থেকে কোথাও থেকে যদি একটা সবজি বাগানে, যদি সবজি খেতে, যদি ফুলের বাগানে যদি পানি দাও, দিন শেষে, মাস শেষে, ঘন্টা শেষে যদি তোমাকে কিছু টাকা দেওয়া হয়, তখনই তাকে বলবো আমরা শ্রম। তাহলে শ্রমটা আমরা বুঝে ফেললাম যে শারীরিক মানসিক পরিশ্রম যার বিনিময়ে আমরা অর্থ পাই, অর্থ উপার্জন হয়, তখনই তাকে আমরা বলবো আসলে শ্রম। তাহলে প্রথম আমরা কি করব? শ্রমের সংজ্ঞাটা বলবো। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে শ্রমের সংজ্ঞা। 2 নাম্বার যে পয়েন্ট আমাদের আছে, শ্রমের বৈশিষ্ট্য। শ্রমের বৈশিষ্ট্য আমি আগেও বলছি, এখনো বলি, অনেক সংজ্ঞাতে অনেক বৈশিষ্ট্য চলে আসে। আমরা যেমন দেখলাম শ্রমের শারীরিক মানসিক ওই রকম। ধরো এই কলমটা কি শ্রম দিতে পারবে?
কলমটা শ্রম দিতে পারবে না, বেঞ্চটা শ্রম দিতে পারবে না, তাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে শ্রমটা কার মধ্যে নিহিত থাকে? মানুষের মধ্যে। শ্রমটা কার মধ্যে নিহিত থাকে? শ্রমটা মানুষের মধ্যে নিহিত থাকে। আমি কি বুঝাইতে পারছি? গরু দিয়ে হাল চাষ করি, যদি অর্থ দেই ওই মালিককে তখনই শ্রম হবে, কিন্তু গরুর পশুর কিন্তু আমরা শ্রম ওইভাবে মজুরি দেই না, শ্রমিক হিসাবে আমরা কল্পনা করি না। আমরা কাকে করি? মানুষকে করি। মানুষ কি করে? শ্রমকে ধারণ করে। মানুষ শ্রমটাকে সে বিক্রি করে। মানুষ কি করে? শ্রমটাকে এক জায়গায় কাজে লাগায়। তখনই কিন্তু আমাদের উৎপাদন সেক্টরটা পরিচালিত হয়। ঠিক আছে, তাহলে আমরা 2 নাম্বার যে পয়েন্ট, শ্রমের বৈশিষ্ট্য। 1 নাম্বার শ্রমের যে বৈশিষ্ট্যটা আমরা দেখব, যেমন ও বলছে যে শ্রম একটি জীবন্ত উপকরণ। শ্রম কিন্তু কি? একটা জীবন্ত উপকরণ। আমি মারা গেলাম, আমি কিন্তু কাজ করতে পারবো না। তার মানে কি? মানুষ জীবন্ত। মানুষের মধ্যে শ্রম নিহিত থাকে। শ্রমটা হচ্ছে জীবন্ত একটা উপকরণ। ক্লিয়ার? যতদিন মানুষ জীবিত থাকে, যতদিন শ্রমিক জীবিত থাকে, ততদিন কিন্তু শ্রম সে দিতে পারে। তাহলে একটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রম জীবন্ত উপকরণ। 2 নাম্বার জীবন্ত উপকরণ পায় না। 2 নাম্বারটা বলছে শ্রম এবং শ্রমিক অবিচ্ছিন্ন, অবিচ্ছেদ্য। হ্যাঁ, একটাকে স্যার আমরা একটা কল্পনা করতে পারি না। যদি কেউ বলো যে স্যার শ্রমিক দিব না, আমাকে শ্রম দেন, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে আমরা দেখলাম শ্রম এবং শ্রমিক হচ্ছে অবিচ্ছেদ্য বা অবিচ্ছিন্ন। ক্লিয়ার? এটাও তোমরা বুঝো। 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা বলছে তারা, হ্যাঁ, শ্রমিক কি করে? শ্রমিক শ্রমটা বিক্রি করে। শ্রম কিন্তু নিজেকে বিক্রি করে না। ক্লিয়ার? শ্রম কি করে? শ্রমিক কি করে? শ্রমটা বিক্রি করে। শ্রমটা নিজেকে বিক্রি করে না। এটা একটা বৈশিষ্ট্য। শ্রমিক তার শ্রম দিবে কিন্তু নিজেকে বিক্রি করবে না। ঠিক আছে, তাহলে এটা একটা বৈশিষ্ট্য। কিন্তু একটা ঘোড়া যদি তুমি কিনো, ঘোড়া কিন্তু দেখো শ্রম দিতে পারে না। ঘোড়াটা কিন্তু তার নিজে বিক্রি হয়ে যায়। আমি ঘোড়াটা যদি একজনের কাছে বিক্রি করি, যে ঘোড়ার শ্রমটা কাজে লাগাবো বা ঘোড়াটাকে কাজে লাগাবো, তুমি খেয়াল করো, মানুষ ছাড়া ঘোড়া যদি কাজে লাগাইতে হয়, তাকে যদি পরিশ্রম করাতে হয়, ঘোড়া সহ কিন্তু বিক্রি করতে হবে। কিন্তু মানুষ কিন্তু এই কাজটা করা লাগে না। মানুষ কি করে? তার শ্রমটাকে সে বিক্রি করতে পারে। 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার হচ্ছে, 4 নাম্বার শ্রম হচ্ছে গতিশীল। সচলতা মানে সচল। শ্রম মানে কি? শ্রম কিন্তু গতিশীল। শ্রম কি করে? শ্রম কিন্তু একটি গতিশীল উপাদান। শ্রম এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। আমি কি বুঝাতে পারছি কিনা? শ্রম কিন্তু কি পারে? এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। মেশিন দিয়ে কাজ করাবা, মেশিন শ্রমের বিষয় না, কাজ করাবা, কিন্তু মেশিনটা যেখানে রাখো সেখানেই কিন্তু রেখে কাজ করতে হয়। কিন্তু শ্রমিক কি করে? অনেক জায়গায় ঘুরে ফিরে কাজ করতে পারে। যেমন বাংলাদেশের শ্রমিক, তুমি জানো বাংলাদেশের শ্রমিক কিন্তু একটা বড় বাজার কোথায় আছে? সারা বিশ্বের, বাংলাদেশের বাইরে অনেক দেশে কিন্তু বাংলাদেশের শ্রম বাজার রয়েছে। আমরা এই চ্যাপ্টারই পড়বো। বাংলাদেশের আন্তর্জাতিক শ্রম বাজারে তুমি দেখবা সৌদি আরব আছে, তারপরে ইটালি আছে, বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমিকরা কাজ করছে। ঠিক আছে কিনা? তাহলে শ্রম গতিশীল। তারপরে বলছে শ্রমের যোগান পরিবর্তন করা যায়। এই যে শ্রমের যোগান কিন্তু পরিবর্তন করা যায়। কিভাবে করা যায়? শ্রমিক বাড়িয়ে করা যায়, বৃদ্ধি করে করা যায়। জনসংখ্যা বাড়লে কিন্তু পরিবর্তন হয়ে যায়। আবার কোনো সময় শ্রমিক কি করা যায়? ট্রেনিং দিয়ে তার দক্ষতা, ইফিসিয়েন্সি বাড়ানো যায়। ইফিসিয়েন্সি বৃদ্ধি করে শ্রমিকের শ্রমের যোগান বাড়ানো যায়। আমি একজন মানুষ, দুজন মানুষ, আমি কি করলাম? তাকে ট্রেনিং দিয়ে আমি কি করব? তার দক্ষতাকে বৃদ্ধি করব, কাজের গতিকে বৃদ্ধি করব, তার কাজটাকে আরো সুন্দর, সুচারু, স্মুথলি করার চেষ্টা করব। তখনই কিন্তু শ্রমের কি হবে? যোগানের পরিবর্তন হবে। ঠিক আছে, তারপরে বলছে একটা পয়েন্ট দেখো, বৈশিষ্ট্যের মধ্যে আছে শ্রমিকের সামাজিক এবং মানবিক মূল্যবোধ কাজ করে। শ্রমিক যখন কাজ করে, তুমি দেখবা কি সব শ্রমিক সব বাড়িতে সব সময় কাজ করে না। তার একটা মূল্যবোধের বিষয় থাকে, তার একটা মর্যাদার বিষয় থাকে। এই বিষয়গুলো কিন্তু শ্রমিকের বৈশিষ্ট্যের মধ্যে, শ্রমের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। যেন তেন বাড়িতে দেখবা সব শ্রমিক কাজ করে না, সব পরিবেশে সব সময় কাজ করে না। ঠিক আছে কিনা? কাজ করে না। তাহলে আমরা কি করব? যে শ্রমিকের অবশ্যই, শ্রমের অবশ্যই সামাজিক এবং মানবিক একটা মর্যাদাবোধ কাজ করবে। তারপরে দেখো শ্রমিকের আরেকটা বিষয় আছে, সুন্দর বিষয়। শ্রমিক কিন্তু দর কষাকষি করতে পারে, বার্গেনিং করতে পারে।
সরকার শ্রমিক কি করে বার্গেনিং, দর কষাকষি, আমি কত টাকা হলে কার বাড়িতে কখন কাজ করবো, কত সময় কাজ করব, এটা কিন্তু শ্রমিক করতে পারে। তাহলে শ্রমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রমিক কি করে দর কষাকষির ক্ষমতা রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো একটা মজার বিষয়, এটা একটা আলাদা প্রশ্ন হয়, মজুরির সাথে শ্রমের দোকানের সম্পর্ক বিপরীত। আমরা সব জায়গায় জানি যে যদি দাম বাড়ে কি বাড়ে, দাম বাড়লে কি বাড়ে, যোগান বাড়ে। আমরা তো জানি দাম যদি বাড়ে, কোন জিনিসের যদি দাম বাড়ে তাহলে কি বাড়ে, যোগান বাড়ে। কিন্তু শ্রমিক যখন শ্রম বিক্রি করে, শ্রম দেয়, কোথাও কাজ করে, তার দামটা কি? শ্রমিকের দাম কি? শ্রমিকের দাম হচ্ছে কিন্তু শ্রমিকের মজুরি। আমি এক জায়গায় কাজ করবো, এই যে কাজ করছে আমাকে কিন্তু মজুরি দিচ্ছে, ওয়েজ। তাহলে শ্রমিকের মজুরি হচ্ছে, শ্রমিকের দাম হচ্ছে, মূল্য হচ্ছে তার মজুরি। কিন্তু শ্রমিকের ক্ষেত্রে কিন্তু উল্টাটা ঘটে। শ্রমিকের ক্ষেত্রে যদি তুমি মজুরি বাড়াইয়া দাও, তখন কিন্তু সে কাজ করবে না, সে অবসর গ্রহণ করবে, সে বেড়াবে। এটা আগেও মনে কোন আলোচনায় বলছি আমি, যে শ্রমিকের সাথে শ্রমিকের মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্কটা হচ্ছে কি বিপরীত সম্পর্ক। মজুরি যত বৃদ্ধি করো, যোগান তত কমাইয়া দেয়। ঠিক আছে, যোগান কি করে কমাইয়া দেয়। মানুষ পরিশ্রম কখন করে? যখন তার প্রয়োজন, যখন তার চলে না, যখন তার দরকার। কিন্তু যখন দেখলো যে তার দরকার নাই, তখন কিন্তু সে পরিশ্রম করবে না। মানুষ কিন্তু সবসময় অবসর প্রিয় মানুষ, মানুষ অবসর চায়, খালি খালি বসে থাকতে চায়, বেকার থাকতে চায়, কে কাজ করতে চায় না? তোমরা কি মনে হয় সবাই কি কাজ করার জন্য খুব ব্যস্ত? কেউ কাজ করতে চায় না। এদের আমিও এখানে কাজ করতে আসতাম না, আমার হয়তো টাকার দরকার, যার ফলে আমি এখানে কাজ করলে কিছু পাবো, আমি বুঝতে পারছি। তাহলে শ্রমিকের একমাত্র একটা বিষয় আছে, শ্রমিকের সাথে শ্রমের মজুরি যদি বৃদ্ধি করে তাহলে শ্রমের যোগান কমায় দেয়। এটা আলাদা একটা টপিকস আছে, যে শ্রমের মজুরি শ্রমের যোগান কমায় দেয়, ব্যাখ্যা করবো, এরকম একটা বিষয় আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা সব পয়েন্ট তোমরা দেখবা, দুই একটা পয়েন্ট আমি বাদ রাখছি। আরেকটা বিষয় আছে, দেখো শেষ, এটা হচ্ছে শ্রম ক্ষণস্থায়ী। শ্রম কিন্তু ক্ষণস্থায়ী। আমরা জানি মানুষ পৃথিবীতে 60, 70, 80 বছর, কিন্তু মানুষ কিন্তু সারা জীবন কাজ করতে পারে না। মানুষের একটা বয়স পর্যন্ত কাজ করতে পারে। তাহলে এটা বোঝা যায় যে একটা ক্ষণস্থায়ী। আবার দেখো মানুষ কিন্তু জন্মের পরে কাজ করতে পারে না, আবার একটা সময়ে তার মৃত্যু ঘটে। তাহলে আমরা কি দেখলাম, যে মানুষ যেহেতু ক্ষণস্থায়ী, মানুষ যেহেতু শ্রম দেয়, সুতরাং শ্রমটা হচ্ছে ক্ষণস্থায়ী। তাহলে এই গেল আমাদের 2 নাম্বার যে পয়েন্ট, শ্রমের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলি ছোট করে পরে রাখবা। হ্যাঁ, আমরা অনেক সময় সিকিউরিটি আসে শ্রমের টুকটাক বৈশিষ্ট্য, তারপর আবার অবজেক্টিভ আসে। এখানে কিন্তু শোনো, অবজেক্টিভ 2-1টা প্রশ্ন কিন্তু আমরা অবজেক্টিভ বহু নির্বাচনীতে আসে। কোনটি জীবন্ত উপকরণ, তারপরে আসে তোমার গতিশীল কিনা, তারপরে আসে কোনটি মজুরির সাথে কার সম্পর্ক বিপরীত, এই বিষয়গুলি এখানে কিন্তু কাজ করে। তাহলে আমরা দেখলাম শ্রমের সংজ্ঞা, শ্রমের বৈশিষ্ট্য। এবার দেখো শ্রমের দক্ষতা, একটু বলতে পারবা তোমরা শ্রমের দক্ষতাটা কি বলতে পারবা? আসলে যে কারো ক্ষমতা, দক্ষতা হচ্ছে কাজ করার ক্ষমতা। শ্রমিকের দক্ষতা মানে কি? শ্রমিকের কাজ করার ক্ষমতা। শ্রমিক একটা নির্দিষ্ট সময়ে, একটা সময়ে সে কতটুকু কাজ করতে পারে, তাকে বলা হয় আসলে শ্রমিকের দক্ষতা, শ্রমের দক্ষতা। শ্রম একটা সময়ে কতটুকু কাজ করতে পারে, এই যে ক্ষমতা, এই যে সামর্থ্য, এটাকে আমরা বলবো শ্রমের কি দক্ষতা। ক্লিয়ার? যেমন এই শ্রমের দক্ষতা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। তোমরা কি জানো বাংলাদেশের শ্রমিক পৃথিবীর অন্যান্য দেশের শ্রমিকের চেয়ে কিন্তু মজুরি কম পায়? পাশের দেশ ভারত থেকে কিন্তু বাংলাদেশের শ্রমিক মজুরি কম। কারণ কি? বাংলাদেশের শ্রমিক যে শ্রমটা দেয় তার এতটা দক্ষতা না, এফিশিয়েন্ট না, যার ফলে তাদের কি হয়, মজুরি থাকে কম। বাংলাদেশের শ্রমিকের কিন্তু কি থাকে, মজুরি থাকে কম। বাংলাদেশের শ্রমিকের কিন্তু মজুরি থাকে কম। তাহলে আমরা শ্রমের দক্ষতাটা বুঝি যে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কাজ করতে পারে, এই কাজ করার ক্ষমতাটাই হচ্ছে কিন্তু শ্রমিকের বা শ্রমের দক্ষতা। ক্লিয়ার? আমরা যদি একটু ইকুয়েশনের মতো লিখি, দেখো ইএল দেখা যায়, ইএল, হ্যাঁ, ইএল মানে কি? এফিশিয়েন্সি অফ লেবার। এফিশিয়েন্সি অফ লেবার কে আমরা তার একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, কিউ। দেখো কিউ মানে কি? ইকোনমিক্সে কিউ মানে কোয়ান্টিটি, কোয়ান্টিটি অফ প্রোডাকশন মানে উৎপাদনের পরিমাণ, এফিশিয়েন্সি অফ লেবার, আর হচ্ছে ডব্লিউটি ওয়ার্ক টাইম। তার মানে মোট উৎপাদনকে
মোট উৎপাদনকে, একজন শ্রমিকের মোট উৎপাদনকে যদি কাজের সময় দ্বারা ভাগ করো, তাহলে একটা ইউনিট ভিত্তিক কিন্তু তার কাজের একটা পরিমাপ হবে। মিনিট হইতে পারে, ঘন্টা হইতে পারে। এই যে পরিমাণ, এই পরিমাণটাই কিন্তু হবে আমাদের শ্রমের দক্ষতা, এফিসিয়েন্সি অফ লেবার। তাহলে কি বলতে পারবা শ্রমের দক্ষতা কি? শ্রমের দক্ষতা হচ্ছে শ্রমিকের কাজ করার ক্ষমতা। ইকুয়েশনটা কি? EL সমান Q বাই WT। EL মানে এফিসিয়েন্সি অফ লেবার, আর Q মানে হচ্ছে কোয়ান্টিটি অফ প্রোডাকশন, আর WT হচ্ছে ওয়ার্ক টাইম। ক্লিয়ার? এটা ছোট করে অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, কি থাকে? সংক্ষিপ্ত প্রশ্ন যে শ্রমের দক্ষতা বলতে কি বুঝো। তাহলে এই সংজ্ঞাটা চলে গেল। এবার দেখবো আমরা শ্রমের দক্ষতা নির্ধারণ আসলে কি কি বিষয়ের উপরে আমাদের শ্রমের দক্ষতা নির্ভর করে। কি কি বিষয়ের উপর নির্ভর করে বলতে পারবা? কাজ করার গতিশীলতা, এক নাম্বার কাজ করার ইচ্ছা থাকতে হবে। কাজ করার ইচ্ছা, শ্রমিকের কি থাকতে হবে? এক নাম্বার ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা যদি না থাকে তাহলে তো তার দক্ষতা কাজ মানে এটা হিসাবে আসবে না। এক নাম্বার ইচ্ছা। এখন ইচ্ছা কিসের উপর নির্ভর করে? ইচ্ছা তার কাজের দক্ষতার উপর নির্ভর করে। ইচ্ছাটা নির্ভর করে স্থায়িত্বের উপরে। কাজটা স্থায়ী কিনা তার উপর ইচ্ছা নির্ভর করে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে পদোন্নতি। আমি যে কাজ করে যাব আমার যদি পদ পদবীর কোনো উন্নতি না হয়, হ্যাঁ, আমার যদি কোনো পদ পদবীর উন্নতি না হয় তাহলে আমি এক সময় কাজের আগ্রহ হারিয়ে ফেলতে পারি। ক্লিয়ার? তাহলে পদোন্নতি একটা বিষয়, দক্ষতা বৃদ্ধি। হ্যাঁ, তারপরে দেখো মজুরি। একটু আগে বললাম মজুরি যদি আমরা বেশি পাই, টাকা যদি বেশি পাই, মূল্য যদি বেশি হয়, তখন কি হয়? শ্রম দক্ষতা বাড়ে। ঠিক আছে? আমরা কাজে মনোযোগী হবো। তারপরে বলছে অনুকূল শর্তাবলী। মানে কি? মানে কাজের যে শর্তগুলি দিব তার লেগে সহজ হবে, অনুকূল। এখন কঠিন শর্ত দিলে তো ঝুলে কাজ করতে হবে, ঝুলে কাজ করতে হবে, হ্যাঁ, লাফায়া আমাকে গণনা করতে হবে, কিছু করতে হবে, কষ্ট করে করতে হবে, তাহলে কিন্তু ওইখানে কাজের দক্ষতা বাড়বে না। ঠিক আছে? তাহলে এটা তোমরা বলো। অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে কি করে? যেমন ধরো কি থাকে, ভবিষ্যতের সন্তানদের ভাতা, তারপরে বিনোদনের, তারপর ওভার টাইমের, এই বিষয়গুলি থাকতে হবে। তাহলে শ্রমের দক্ষতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? এক নম্বর ছিল ইচ্ছা। ইচ্ছাটা আবার কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। দুই নাম্বার কাজ করার ক্ষমতা। একটু আগে বললাম আসলে তোমাকে কাজ করার ক্ষমতা থাকতে হবে, তোমাকে নৈতিক চরিত্র গুণাবলীর অধিকারী হতে হবে, কারিগরি শিক্ষা থাকতে হবে, প্রশিক্ষণ থাকতে হবে, তারপরে কি জলবায়ু এরকম ভালো থাকতে হবে, জলবায়ু শুট করতে হবে, এইরকম শারীরিক যোগ্যতা থাকতে হবে, তারপরে বুদ্ধি থাকতে হবে। এইগুলো কাজ করার কি ক্ষমতা। সোজা কথা, একটা কাজ করব কিভাবে, ক্ষমতা আমার আছে কি? এই যে আমি দাঁড়িয়ে কাজ করছি, আমি যদি একটু মিনমিন করতাম, আমি যদি একদিকে পড়ে যেতাম, আমি যদি ব্যথায় কাতরাইতাম, বাঁকা হইতাম, তাইলে কিন্তু আমার এখানে ক্ষমতাটা কাজ করতো না। তোমরাও এরকম প্রাণবন্ত থাকতে না। আমি যদি মিটমিট করতাম, তোমরা ডিম ডিম করতাম। হ্যাঁ, মিটমিট, তোমরা দেখবা মিটমিট। অতএব আমি চাঙ্গা থাকি, তোমরা চাঙ্গা। ঠিক আছে? তার মানে কি একটা ক্ষমতার উপর, দক্ষতার উপর নির্ভর করে। তারপরে একটা পয়েন্ট আছে কারখানার পরিবেশ। তিন নাম্বারটা কি? কারখানার একটা পরিবেশ। ওই যে একটু আগে বললাম, কারখানার পরিবেশ যদি ভালো হয়, হ্যাঁ, কারখানার যদি কি থাকে, পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, প্রচুর আলো বাতাস থাকে, তারপর যদি শৃঙ্খলা বজায় থাকে, ওইখানে যদি কোনো শৃঙ্খলা না থাকে, তাহলে কিন্তু মানুষ এখানে কাজ করবে না। তাহলে এটা একটা বিষয় যে কারখানার পরিবেশ একটা বিষয়। তারপরে কি সর্বোপরি বিষয় হচ্ছে আধুনিক যন্ত্রপাতি। আমি যে কাজ করবো, শ্রমিক কাজ করবে, এটা কি এবার শারীরিক ভাবে করবে, ফিজিক্যালি এরকম করবে কিনা, নাকি যন্ত্র ব্যবহার করবে? স্বাভাবিক যন্ত্র, মেশিন এগুলি যদি ব্যবহার করে, মানুষ কিন্তু একটু স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। বুঝতে পারছি কিনা? যেমন সুই সুতার কাজ করতে পারে। এখন যদি হাতে সেলাই করা লাগতো, অনেক সময় লাগতো, এখন মেশিন দিয়ে, মেশিনে কিন্তু আবার পায়ে করতে হয় না, এখন বিদ্যুতের সাহায্যে করা যায়। তাহলে এই যে বিষয়গুলি বলছে যে যদি তোমার আধুনিক যন্ত্রপাতি যদি ব্যবহার হয়, তাহলে কি হবে? কাজ করার কিন্তু এই দক্ষতাটা বৃদ্ধি পাবে। সর্বোপরি বলতে সংগঠনের নৈপুণ্য। আমি যে কারখানায় যেখানে কাজ করব, ওইটা কিন্তু নৈপুণ্য। তার মানে কি, ওই কারখানার যে পরিচালক মন্ডলী যারা পরিচালনা করে, তারা কিন্তু দক্ষ হইতে হবে, মানবিক গুণাবলী সম্পন্ন হতে হবে, উচ্চ মান সম্পন্ন হতে হবে, এবং তাদের সুনাম থাকতে হবে। তখনই কিন্তু কি হবে, একজন শ্রমিক কিন্তু এখানে কাজ করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সর্বশেষ সামাজিক নিরাপত্তা। আমি যদি নিরাপদ না থাকি, নিরাপত্তা যদি না থাকে কোথাও কাজ করলে, তাহলে কি শ্রমিক কাজ করবে? তাহলে শ্রমের দক্ষতাটা নির্ভর করে সামাজিক নিরাপত্তার উপরও, কাজ করার নিরাপত্তার উপরও, আমার নিরাপত্তার উপরে আমার বিষয়ে দক্ষতাটা নির্ভর করবে। তাহলে
আমরা সর্বোপরি বলতে পারি যে সামাজিক রাজনৈতিক যদি স্থিতিশীলতা থাকে দেশে, আমাদের দেশের অবস্থা কিন্তু ভালো না। হ্যাঁ, রাজনৈতিকভাবে কিন্তু আমরা একটা হতবড় আছে, বিশৃঙ্খল আছে। এরকম রাজনৈতিক যদি পরিস্থিতি ভালো হয়, সামাজিক পরিস্থিতি যদি ভালো হয়, সর্বোপরি কথা হচ্ছে যে কারখানায়, যে শিল্প কারখানায় যদি পরিবেশ ভালো থাকে, তখনই কিছু কি হবে, দক্ষতা বাড়বে। তাহলে আমরা একটু সামারি করি। আমরা একটু দেখি আমরা শ্রম কাকে বলে পারবো না, পারবো। তারপরে শ্রমের বৈশিষ্ট্য কয়টা পারবো না, তারপরে শ্রমের দক্ষতা পারবো, ইকুয়েশনটা পারবো না, ইএল সমান কিউ বাই ডব্লিউটি, আর সর্বশেষ দক্ষতা নির্ধারক সমূহ। ঠিক আছে, আমরা পারবো কিনা? আচ্ছা, তাহলে আমাদের এইখানে মূলত আজকের মতো যে ক্লাসটা ছিল 5 নম্বর অধ্যায়ের শ্রমবাজারের একটা টপিকস। আমরা ধীরে ধীরে ভাবে কাজগুলি করবো। আর সবাই ভালো থাকো, আর একটু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এখন কিন্তু সামনে কিন্তু আগের মতো আর কি না, আগের মতো কিন্তু আর সিলেবাস কিন্তু হজবরল না। যেমন তোমাদেরই কিন্তু সংক্ষিপ্ত আছে নাকি ফুল সিলেবাস? তাহলে দেখতেই পাচ্ছ। অতএব আমরা আশা করব যে তোমরা পড়ায় মনোযোগী হবে, আসবে। শোনো, কে আসতো না আসতো ওইদিকে তাকাবা না। কলেজে সবাই সবসময় ওইরকম আসে না, আনতে পারে না, রিমোট এরিয়া। তবে আমরা যারাই আসে আমরা ঠিকভাবে ক্লাস করবো, বাড়িতে পড়াশোনা করবো, ভালো থাকবো। আমরা মোবাইল বা ডিভাইস কম টিপবো, তারপরে তোমার টিভিও কম দেখবো। ঠিক আছে, খেলাধুলো আমরা করবো, তবে কম করবো। সবাই ভালো থাকো, 25 সালের সবাই ভালো থাকে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ।